স্বাগতম আপনাদের রোজকার বন্ধনের আজকের পর্বে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন রোজকার খবরের এক বিশেষ আয়োজন, রোজকার বন্ধন। বন্ধন মানে কেবল সম্পর্ক নয়, এটি হলো একে অপরের পাশে থাকা, ভালোবাসা ভাগাভাগি করা, সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধতা। আমরা জানি পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা অনেক আলোকিত মানুষ রয়েছে আমাদের মধ্যে, যারা এই সমাজের সাথে, আমাদের সাথে এক অটুট বন্ধনে যুক্ত থাকেন। তাদের শ্রম, মেধা, সাফল্য আর অর্জন শুধু ব্যক্তিগত নয়, দেশের সকল ক্ষেত্রে অবদান রাখে, অনুপ্রেরণা যোগায় তরুণ প্রজন্মের। আমাদের আজকের অতিথি তেমনই একজন, যাকে বিশেষভাবে বিষয়িত যদি করতে হয় তাহলে একটা কথাই শুধু বলতে পারি, মানবিক কাজে তার নামটা পরিচিত মহলে সবার আগেই উঠে আসে। তিনি সালাউদ্দিন জীবন। আজকে আমরা সালাউদ্দিন জীবন ভাইয়ের কাছে তার মানবিক কার্যক্রমের কথা শুনবো, কিভাবে তিনি আমাদের দেশের জন্য, আমাদের অসহায় মানুষদের জন্য, আমাদের প্রতি মুহূর্তে সমাজের আশেপাশে চোখে দেখা কখনো না দেখা ঘটনার সাক্ষী তিনি হয়েছেন, সেই গল্পগুলো শুনবো। তো স্বাগত জানাচ্ছি সালাউদ্দিন জীবন ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আপু, অনেক ভালো আছি। আমাকে আহ, সঙ্গে নিয়ে কথা বলার জন্য। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। আমি আজকে আমি আপনার সম্পর্কে যতটুকু জেনেছি যে আপনি মানবিক বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত আছেন। তো শুরুতে একটু জানতে চাচ্ছিলাম আসলে কি কি ধরনের মানবিক কার্যক্রমের সাথে আপনার সম্পৃক্ততা রয়েছে। আমরা আমাদের টিম যারা আছে, আমরা মূলত হচ্ছে বিভিন্ন সময় হচ্ছে প্রতিনিয়ত আমরা রক্তদানের কর্মসূচির সাথে এঙ্গেজ হয়ে আছি। আমরা সারা দেশে আমাদের প্রতিবেশী ভাই বন্ধু সাথে আমরা সমন্বয় করি। সারা দেশে আমরা ব্যালটের ব্যবস্থা করে দিই, বিশেষ করে ঢাকা শহরে। আপনি জানেন আপনার হাজার হাজার রোগী আসে এই শহরে, যেটি এটা মেন একটা পয়েন্ট। তো সেখানে আসলে প্রতিদিন আসলে হাজার হাজার রোগী যেহেতু আসে বিভিন্ন দুর্ঘটনা, তো সেখানে আসলে আমাদের প্রতিদিনে আসলে অনেক রক্তের প্রয়োজন হয়। তো আমরা যারা আছি, আমি সহ আমার টিমে যারা আছে, আমরা সবসময় ব্যালট এবং এইসব বিষয়ের সাথে সম্পৃক্ত আছি। তার পাশাপাশি আমরা মানবিক কাজগুলোর সাথে জড়িত আছি। বৃক্ষরোপণ, বৃক্ষরোপণ, তারপর হচ্ছে বি- আহ, সমাজে বিশেষ করে হচ্ছে যারা প্রতিবন্ধী অথবা চিকিৎসা করাতে পারতেছে না এমন মানুষ। তারপর আমাদের সমাজে অনেক সময় অনেক মেয়ে আছে, বিয়ে আসলে হয় না, বিয়ে। আর হচ্ছে আমরা সময় আমরা বিশেষ করে মাদ্রাসা, তারপর হচ্ছে বিভিন্ন সমাজের যত কাজগুলোই আছে, আমরা যারা স্বেচ্ছাসেবী, আমি চেষ্টা করি সবার জায়গায় এই কাজগুলো করার জন্য। বিশেষ করে রক্তদান, তারপর হচ্ছে মানুষের হসপিটালে আরো যদি কোনো অসুবিধা, তাদেরকে কাজের সাথে আমরা মোটামুটি বেশ, জড়িয়ে আছি। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি এবং সব আরেকটা থেকে কথা বড় বলতে যে চাই, কাজটা দেশের করেন যে সেটা হচ্ছে ব্লাড ডোনেশনের কাজটা সব থেকে বেশি করা হয় আপনার, আপনার টিম ভিত্তিতে ব্লাড জি ডোনেশনের জি কাজ জি করছেন। জি জি আচ্ছা, খুবই ভালো একটা উদ্যোগ। আমি জি একটু জি জি জানতে জি চাচ্ছিলাম আপনি আসলে এই যে এই মানবিক এই কাজগুলোর মধ্যে কিভাবে শুরু করলেন, কিভাবে জড়িয়ে পড়ছেন তো অনেকদিন যাবত, কিন্তু শুরুটা কিভাবে ছিল? আমি আমি আসলে আশাটা আসলে আমার নিজে থেকে আসা। আমার আসলে নিজের বিবেক বুদ্ধি থেকে আমার মনে হলো না, আমার এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য কিছু করা। সে নিজের ভালো লাগা থেকে এই লাইনে আসা। আমাকে যে কেউ অনুপ্রেরণা দিয়েছে এমনটা না, আবার দিয়েছে এমনটাই। বিশেষ করে আসলে আমি আমার আহ, বড় ভাইয়ের কথা বলতে পারি, আলাউদ্দিন সুমন। তো উনি আমাকে সর্বদা এইসব কাজে আসলে হেল্প করতো, যেহেতু ঢাকায় ভাইয়ের অধীনে থাকতাম আমি। ভাই আমাকে সবসময় এই কাজগুলোতে সাপোর্ট করতো। আর হচ্ছে আমি দীর্ঘ এই সময় প্রায় আজকে 10 থেকে 12 এক সময় আসলে আমি সরাসরি ফেসবুক আনএক্টিভ ছিলাম, এগুলোতে আমি অ্যাক্টিভ না, কাজ করতাম একটু পর্দার আড়াল
তো হয়তো সবাই সাথে আসলে কমিউনিকেশন অথবা কিন্তু পর্দার বাইরে আসলে আসলে আরো বেশি বিস্তার করা যাবে, এটা আসলে আশা পর্দার ভিতরে এসে কাজ করে যাচ্ছে। অনুপ্রেরণা বলতে গেলে আমার বড় ভাই আমাকে সবসময় হেল্প করতো। তিনি যদি আমাকে যদি এই সুযোগগুলো যদি তৈরি করে না দিত, হয়তো আমি আসলে এই কাজগুলো করতে পারতাম না। আবার বিশেষ করে আমার ফ্রেন্ড সার্কেল অনেক বড়, তারা আমাদেরকে সবসময় আসলে অনুপ্রেরণা দেয় যে বন্ধু কাজ করো। এবং কি আমার সাথে যারাই পরিচিত আছে তারাই সব করো, ভালো লাগবে, এসব কাজ করো, আসলে সবাই পারে না। তো আসলে এগুলো আরো আসলে অনেক জনকে দেখে আসলে এক্সপার্ট করি। আপনার এই যে এই স্বেচ্ছাসেবী দেখতেছে এই তাদের কাজগুলোর কথা না বললে মূল হয়, তারও অনুপ্রেরণা আসলে বলতে অনেক চাচ্ছেন আপনার বড় ভাই এবং আপনার বন্ধু মহল, এরাই আপনাকে সবথেকে বেশি অনুপ্রেরণা দেয় এবং সহযোগিতা করে, এই তো? যেহেতু আপনি ব্লাড সহযোগিতা করে। ডোনেশনের হ্যাঁ, কাজটা করেন, একজন মুমূর্ষু রোগীর ইমার্জেন্সি প্রয়োজনে ব্লাডের ব্যবস্থা করে দেন, তো এখানে অনেক সময় দেখা যায় অনেক রাতে বা হয়তো অন্য কোনো অনেক দূরে আছেন রোগী, যেখানে আছে সেখান থেকে আপনাদের ডোনার অনেক দূরে আছেন, বা একদম গভীর রাতেও অনেক সময় ব্লাড প্রয়োজন হয়ে থাকে। তো সেই সময়গুলোতে আপনারা কিভাবে ম্যানেজ করে থাকেন, এবং কি কখনো কোনো মানে খারাপ সিচুয়েশন এর মুখোমুখি হয়েছেন? যে রাতে বা ডোনার ব্লাড দিতে গিয়ে কোনো অপ্রত্যাশিত ঘটনা কি আছে আপনাদের? হ্যাঁ, এরকম অনেক ঘটনা আছে আপু। আমরা মূলত আমি এই রিসেন্টলি আসলে ব্লাড ডোনেশনের কাজগুলো আসলে কিন্তু আমাদের এরকম অনেক কয়েকটা ঘটনায় আমি বলতে পারি, যেমন কি হচ্ছে রাতে আদ্দিন হসপিটালে রাত ব্যালট লাগবে বি পজিটিভ। তো আমরা দুই ভাই আছি বাসায়। তো আসলে আমার একটা সৌভাগ্য হচ্ছে আমার বাসায় অথবা আমার সাথে যারা চলে আমি সবাইকে ধরে রক্তদানের মতো কর্মসূচি অথবা ভালো কাজগুলো করার জন্য সবসময় আমি উৎসাহ দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আমার বড় ভাই যেহেতু আমাকে সবসময় উৎসাহ দেয়, আমি বড় ভাইকে নিয়ে রাতে দুইটা থেকে আড়াইটার মধ্যে আসলে আদ্দিন হসপিটালে যাই বেলার দিকে। তো ওনাদের এত ইমার্জেন্সি যদিও ওনারা একটু পরিচিত। তো গেলাম, যাওয়ার পরে আসলে প্রায় 1 ঘন্টা বসিয়ে রাখে, বললো যে না আসলে আপনারা এখন চলে ঠিক আছে, কালকে হয়তো আজকে অপারেশন না করতে পারে। তো আসলে এটা তারপর বললাম যে না ঠিক আছে, ওকে ফাইন, আমরা তাইলে আপনি যেহেতু আমাদের পরিচিত যেতে না লাগে, রাত অনেক হয়ে গেছে, তো আমরা চলে আসলাম। তো পরে আসার পরে আবার 1 ঘন্টা পরে ফোন ওনাদের ইমার্জেন্সি করে লাগবে, ঠিক আছে। তো আবার এই রাতে এখন তো ঢাকা শহরে আসলে উবার পাওয়া যায়। তো আমরা ওভার কল করে আসলে আসলে ওইখানে চলে যাই, প্রথম ভাইয়াকে ডোনেশন করে। এই যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, আসলে এগুলো আসলে আমাদের জন্য আসলে খুবই তৈরি হয়। এই যে আপনারা যে হসপিটালের ব্লাড এগুলো দিতে সমস্যা হয়, যান, যেমন কি এই আসলে একটা ধরনের মানুষ অনেক যাওয়া আসা। সমস্যার মুখোমুখি হন। তো আহ অনেক সময় ম্যাক্সিমামই তো দেখা যায় যারা ডোনার তারা অনেক সময় ছাত্র হতে পারে, বা ইমার্জেন্সি অনেক সময় কারো পকেটে টাকা নাও থাকতে পারে, এটা ইমার্জেন্সি হয়ে থাকে। তো এই যে যে আপনারা মুভ করছেন, ডোনার হয়ে আপনি রোগীর কাছে যাচ্ছেন, এই যে একটা খরচ, এই খরচটা আসলে কিভাবে আপনারা মেনটেন করেন বা কিভাবে দেখেন এই বিষয়টাকে? এই বিষয়টা আসলে আসলে, আহ, যাতায়াত বা অনেক সময় রোগী থেকে অনেক সময় দিয়ে, বেশিরভাগ সময় আমি আপনাকে তাহলে বলি, গত রিসেন্টলি গত এই সপ্তাহ আগের সপ্তাহ আমার নোয়াখালী থেকে এক ভাই আমাকে ফোন করে বললো যে ভাইয়া আসলে তোমাকে একটা দায়িত্ব দিতে চাচ্ছি। তো কি ভাইয়া বলেন। আমি ওনাকে খুব রেসপেক্ট এবং সম্মান করি, উনি একজন স্বেচ্ছাসেবিক মানবিক মানুষ। তো বললো যে এভাবে এভাবে আমাদের নোয়াখালীর একটা ছেলে আমাদের এই এলাকারই ক্যান্সারে আক্রান্ত, বয়স 8 থেকে 10 বছর, পঙ্গু হসপিটালে আছে। তো আমি বলে যে তোমার বেশি কিছু করা লাগবে না, জাস্ট 2 ব্যাগ ব্যালার ব্যবস্থা করে দাও, 3 ব্যাগ লাগবে, 2 ব্যাগ ব্যবস্থা জানি একমাত্র তুমি আসলে এটা পারবে, কারণ আসলে এখন ফোন দিলে আসলে পারবে না। এবং এক্ষেত্রে আসলে যেহেতু আসলে অপারেশন মাস্ট বি হবে, কোনো রকম মিস হয়ে যায় আসলে, তখন আসলে সরকারি হসপিটালে অনেক সময় শিডিউল থাকে না, তখন মিস হয়ে যাবে।
আর ব্লাড ব্যাংকের রক্তগুলো নিয়ে আপনারা হয়তো গতকালকে একটা প্রতিবেদন করছিল, তো আসলে ওইখান থেকে আসলে রক্ত নেওয়া উচিত। তো আমি বললাম আমি জাস্ট 2 মিনিট সময় দেন, আমি কথা বলে দেখি আসলে আমার ডোনার আছে কিনা। এখান থেকে তো আসলে বিশেষ করে আমার পরিচিত ডোনার গুলো আমাকে লাগবে। তো আমি 3জনের সাথে কথা বললাম, জাস্ট আলহামদুলিল্লাহ 2জন রাজি হয়ে গেছে। তো আমার অফিস শেষ করে, যেহেতু আমাকে এখানে একটা দায়িত্ব দেওয়া হয়েছে আমার এলাকা থেকে, তো আমি রাতে 8টা দিকে চলে গেলাম। যাওয়ার পরে আসলে আমি গাড়ি ভাড়াটা আমি আমার নিজের থেকে দিলাম। দেওয়ার পরে ওনার রোগীর লোক আসলো, আসার পরে বললো যে আমরা গাড়ি ভাড়াটা দিয়ে দেব। তো ওনার অবস্থা জানলাম, উনি আসলে ওনার আর্থিক অবস্থা হয়েছে। তো উনি আসলে বললো যে একটা গ্যারেজে কাজ করি, আর আমার করছে হাতে এখানে টিউমার, ঠিক আছে, এখন এখানে এটা কেটে ফেলে দিলে হচ্ছে আপনার হয়তো পর্যায়ে ক্যান্সারটা শরীর থেকে চলে যাবে। তো আমি ভাড়া দিয়ে দিলাম। আমরা করস মেসিং এর গেলাম, যে করস মেসিং এ করলাম, করে বললাম যে চলেন নাস্তা করে আসি। তো উনি আসলে আমাদেরকে অনেক চেষ্টা করার জন্য, তো ওনাকে সহ আমি আমার পকেট থেকে এবং আমরা সবাই নাস্তা পানি করলাম। জানেন তো ঢাকা শহরে একটা ডাব খেতে গেলে ডাব কিনে দিলাম, আর হচ্ছে একজনকে একটা আনার কিনে দিলাম, ঠিক আছে, আর পানি নিলাম টাকা। তো আমি নিয়ে নিই। পরবর্তীতে ব্যালট দেওয়ার পরে হচ্ছে উনি আসার সময় আমাদেরকে গাড়ি ভাড়া দিয়ে দিলেন। এখানে গাড়ি ভাড়া দিনে আমরা আবার বিষয় থাকে অনেক আমার হচ্ছে রোগীর পরিস্থিতি দেখে, এবং কি আমরা এখানে আবার রোগীকে একটা আর্থিক ডোনেশনও করে আসছি। আমরা রোগীর অবস্থা দেখছি, যেহেতু আমরা মোটামুটি সবাই একটা ইনকাম সোর্স আছে। তো সেগুলো আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, আসলে আমরা বেশিরভাগ সময় রোগীর অবস্থান বুঝে। এমন ডোনার আছে আমাদেরকে বলে যে ভাই আসলে আমি রক্ত দিতে মানে যাবো, আমার পকেটে রোগীর টাকা নাই, আর্থিক আপনি কষ্ট অবস্থান করে এবং একটু রোগীর ক্রিটিক্যাল মুভমেন্ট অবস্থার বিচার ভিতরে করে থাকে, আমি আপনারা এই তাকে টাকা বিষয়গুলো দিই। দেখেন। হুম হুম হুম। হ্যাঁ 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 আমি হ্যাঁ। আহ, আমরা এটা সর্বদা শুনেছি চেষ্টা করি যে রোগীর উপর দেখি আমরা আসলে। আমি শুনেছি যে আপনার নিজের একটা সংগঠন আছে, সেই সংগঠনটার নাম জানতে চাচ্ছিলাম। আমার একটা নিজের সংগঠন আছে, উদ্যোগিত কল্যাণ ব্যালট ফান্ড। 20-এ এটার আসলে যাত্রা শুরু করি। কোভিড এর সময় যখন আসলে সারা বাংলাদেশে আসলে লকডাউন ছিল, ওই অবস্থাতে আসলে আমরা এটা শুরু করি আমার মিলে। তো তখন কাজে জড়িত আপনার ফাউন্ডেশন থেকে কি শুধু করলাম। ব্লাড ডোনেশন কাজই করা হয়, নাকি আম, অন্যান্য মানবিক সহায়তা, যেমন আমি শুনেছি আপনি বন্যার্তদের সহায়তার জন্য কাজ করেন, আপনি শীতার্তদের সহায়তার জন্য কাজ করেন, আপনার ফাউন্ডেশন থেকে এই কাজগুলো করেন? আমার ফাউন্ডেশন যাত্রা শুরু হওয়ার পর থেকে আমাদের প্রথম টার্গেট ছিল হচ্ছে আসলে আমরা তৈরি করার পরে আমরা সেখানে প্রায় 20টা ফেলাস আসলে গঠনতন্ত্র তৈরি করি। সেখানে আসলে আমরা কি কি করব, আমাদের কি কি পরিকল্পনা করে রাখি। সেখানে আসলে আমরা বিশেষ করে হচ্ছে আহ যাত্রা শুরু হওয়ার পর থেকে আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলরা মিলে আমরা কিছু গঠনতন্ত্র তৈরি করে আমরা কি কি কাজ করব, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি। আমাদের মূল পরিকল্পনা ছিল আসলে সমাজের যে অসহায় মানুষগুলো রাস্তার ধারে পড়ে আছে, অথবা আসলে থাকার জায়গা নাই, অথবা তারা রাত্রে আসলে থাকতে অসুবিধা হয়। তো আমরা আসলে ওই বিশেষ করে কাজগুলো আসলে হাতে নেওয়ার পরে আমরা প্রতিদিন অনেক কাজও করি। আমাদের মূলত কাজ ছিল আপনার ব্যালট ডোনেশন করা, ব্যালট ডোনেশন করা, তারপর বৃক্ষরোপণ কর্মসূচি করা, তারপরে অসহায় মানুষ করা, তারপরে হচ্ছে আসলে বিভিন্ন স্কুল কলেজ, তারপর হচ্ছে মাদ্রাসায় আমরা আসলে অনুদান করা, আর্থিক অনুদান অথবা বৃত্তি প্রদান করা আসলে মেধার ভিত্তিতে। আসলে আমরা অনেক সময় দেখি আসলে অনেক স্টুডেন্ট পড়াশোনা পরিবারের কারণে, যেহেতু আসলে আমাদের ফ্রেন্ড সার্কেল আছে, তো আমরা বললাম যে আসলে আমাদের যদি ডেইলি 100 টাকা করে যদি আমরা সপ্তাহ, তাহলে আমাদের 20 থেকে 30 জন টাকা হয়ে যায়, হিউজ টাকা হয়ে যায় মাসে। তো সেক্ষেত্রে আমরা কি করলাম,
কিছু মাদ্রাসা, কিছু স্কুল, এগুলো আমরা 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 গিয়ে সেখানে কথা বলি, কথা বলে তাদের আসলে অধ্যাপকের সাথে অথবা প্রধান শিক্ষকের সাথে কথা বলে তাদের স্টুডেন্ট কে ভালো আছে আমরা যাচাই বাছাই করে আমরা প্রত্যেক মাসে আমাদের কাছে নথি আছে, আমরা প্রত্যেক মাসে হচ্ছে তাদেরকে একটা অনুদান প্রদান করতাম। এটা একটা বিষয় গেল। তারপরে আপনার শীতে আসলে শীতাস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা আগে থেকে একটা পরিকল্পনা করে রাখতাম, কম্বল বিতরণ করতাম। তারপর বন্যাত্ম মানুষের মানে জন্য শীত আসার আগে থেকেই আপনারা আমরা হচ্ছে শীতের পরিকল্পনাটা রেডি রাখতেন? হ্যাঁ আমরা পরিকল্পনা করে রাখতাম আমরা কি কি করব, সেগুলো আমরা আগে আমাদের একটা কার্যকরী মিটিং হতো। তো আমরা সেই মিটিং আপনার থেকে এই এগুলো আমরা সংগঠনের আগে তৈরি কার্যক্রম করে কি রাখতাম এখনো যে আমরা চলমান আছে? ফাউন্ডেশনের কাজ এখনো হয়তো আগে থেকে আমরা যে আমাদের ফ্যান সার্কেল, আমাদের যে পরিচালক কমিটিটা আছে, আমরা এখান থেকে কাজ করা আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, এই এবং যে করে আপনার যাচ্ছি সংগঠন, প্রতিনিয়ত। এই সংগঠনে আমি যারা আমার স্বেচ্ছাসেবী মতো হিসেবে কাজ করে, এই স্বেচ্ছাসেবীদের কি আপনারা কোনো মান্থলি স্যালারি বা কোনো আহ, মানে তাদেরকে কোনো পেমেন্ট করেন কিনা? এবং আপনার এই সংগঠনে এই যে যে আপনি মানবিক যে কার্যক্রমগুলো করছেন, এটা তো একটা হিউজ অ্যামাউন্টের ব্যাপার, প্রয়োজন হয় যতই আহ যাই বলি না কেন। তো এর জন্য কি আপনি আহ কারো কাছ থেকে কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির কাছ থেকে কি কোনো আর্থিক সহায়তা নেন? হ্যাঁ, আমরা হচ্ছে আমাদের এখানে যে যে সংগঠন আছে সেই সংগঠনে আমরা মূলত হচ্ছে আমরা প্রায় 20 জন ফেলা ছিলাম। তো আমরা আসলে সবাই কিন্তু নিজের দায়বদ্ধতার জায়গা থেকে আসলে দেশের জন্য আমরা খুঁজে খুঁজে ওই মানুষগুলোকে বাছাই করেছি যারা আসলে নিজের একটা দায়বদ্ধতা থাকে না দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, সমাজের প্রতি, পরিবারের প্রতি সর্বদা একটা দায়বদ্ধ থাকে, আমরা এমন মানুষগুলোকে নিতাম। আর হচ্ছে আমরা যেহেতু সবারই একটা ইনকাম সোর্স আছে, তো সেজন্য আসলে আমরা ফাউন্ডেশনে যাই কাজ করতাম সেটা আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য। আমরা কখনোই না ঠিক আছে। আর হচ্ছে আসলে আমাদের ফান্ড ডোনেশনটা আসলে বেশিরভাগ ফান্ড আসতো আমাদের প্রবাসী ব্যবসা, কারণ তারাই মূলত আমাদের ডোনেশন করতো। তো আমার পরিচিত আমার গ্রুপে আমাদের পরিচালনা কমিটি যারাই পরিচালিত ছিল তাদের সবারই একটা নেটওয়ার্ক ছিল, ওই নেটওয়ার্কে আমাদের কাছে একটা ফান্ড আসতো। জি আপু। আপনার সংগঠনে যদি কেউ ডোনেশন দিতে চায়, তাহলে কিভাবে দিবে? কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা কোনো বিকাশ নাম্বার, এইরকম সিস্টেমটা কি ডোনেশন দেওয়ার? হ্যাঁ, আমাদের আমাদের ডোনেশন দেওয়ার facility হচ্ছে আপনার আমাদের পার্সোনাল আসলে নবাদ পার্সোনাল একটা ফাউন্ডেশনের নামে একটা একটা নাম্বার নেওয়া ছিল, সেই নাম্বার থেকে আমরা সবগুলো অনুদান একটা নাম্বারে আসতো। আমরা নিজস্ব পার্সোনাল কোনো নাম্বারে আসলে অনুদান আনতাম না। আমরা সবসময় চেষ্টা করতাম সবাই ওই নাম্বারটাই ব্যবহার করতাম, যে এই নাম্বারটা ব্যবহার করবো আমরা। আমি অথবা আমার সংগঠনের কোনো সদস্য নিজের নাম্বারে টাকা আনতো না, কারণ এখানে আসলে যেহেতু একটা ভালো কাজ করবো সেক্ষেত্রে আসলে নিজের পার্সোনালে আমার অনেক টাকা আসে, সেক্ষেত্রে আসলে হিসাবের গন্ডগোল হতে পারে। তো সেজন্য আমরা আমাদের আসলে একটা নাম্বার ব্যবহার করতাম, সেই নাম্বারে সবসময় অর্থগুলো আসতো। আর ব্যাংক অ্যাকাউন্ট আসলে আমাদের পরিকল্পনা ছিল, হয়তো আমরা ফিউচারে পরিকল্পনা করতে পারি। জি। এই যে আপনি অনেক কাজে, মানবিক কাজের সাথে যুক্ত আছেন, একসময় নিজের ফিল্ডে প্রচুর কাজ করেছেন, এখন সংগঠনের সাথে আছেন। তো নতুন যারা এই মানবিক কাজে আসতে আগ্রহী বা যারা তরুণ প্রজন্ম আছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার, বা তারা আসলে এই কাজে কতটুকু আগ্রহ দেখাচ্ছে আপনার মনে হয়, যেহেতু আপনি এই জায়গায় একদম সরাসরি কাজ করছেন? ধন্যবাদ আপু। আসলে এগুলো বোঝা যায় আসলে তরুণ প্রজন্ম কিভাবে আসলে এই লাইনে আসতে চায় কিনা। আমরা আমাদের দেশে বন্যা হলো আপনি দেখেন, অথবা কোনো একটা দুর্ঘটনা হলো আপনি দেখেন, কয়েকদিন আগে মাইলস্টার স্কুল অ্যান্ড কলেজে যে বিস্ফোরণটা হয়েছে, তখনই আসলে বোঝা যায় আসলে আমাদের তরুণরা আসলে এইসব কাজে আসলে কতটা উদয়ন, মানে কতটা অ্যাক্টিভ, নিজের দেশের জন্য, দেশের মানুষের কতটা ঝাঁপিয়ে পড়ে। আসলে এটার উদাহরণ দেওয়া না দিলে আমরা চোখে দেখতে পাই, এখানে আসলে উদাহরণ দেয়। তারপর আসলে আমি তরুণদেরকে বলবো, যারা আছে, আমি নিজেও একজন তরুণ, নিজের দায়বদ্ধতার জায়গা থেকে, নিজের ভালোবাসার জায়গা থেকে দেশের জন্য আসলে কিছু করা।
দেশের জন্য কিছু করতে পারলে আসলে এটা একটা শান্তির জায়গা। নিজের শান্তি পাবো, নিজের আত্মা শান্তি পাবে। তো আসলে আমি আমার যারা আসলে বড় ছোট এই কাজ করার জন্য যে আপনাকে আসলে কেউ বয়স্ক হতে হবে অথবা ছোট হতে হবে অথবা তরুণ হতে হবে তা না। আপনি আপনার যে কোনো বয়সে যে কোনো জায়গায় যে কোনো ভাবে একটা হেল্প করতে চান, আপনি প্রতিদিন একটা টার্গেট নিতে পারেন যে আমি আজকে একটা ভালো কাজ করবো। কেউ যদি ধরেন আলহামদুলিল্লাহ নতুন বাংলাদেশের তরুণদের একেবারেই, কথা আসলে বলতে গেলে আসলে আমরা খুবই আসলে আমি একটু জানতে চাচ্ছিলাম কেউ একেবারেই তরুণ নতুন, যারা নতুন যারা আসলে হ্যাঁ, মানে তাদের মধ্যে কেউ যদি চায় আপনার সংগঠনের হয়ে বা আপনাদের যে টিম আছে আপনাদের টিমের সাথে কাজ করবে, তো সেক্ষেত্রে কি কোনো সদস্য ফর্ম বা এ ধরনের কোনো নিয়ম আছে নাকি সরাসরি এসে যোগাযোগ করে কথা বলতে পারবে? আসলে আমাদের সাথে আসলে দেশের বিভিন্ন জায়গায় আসলে যোগাযোগ করে ভাই আমরা ফাউন্ডেশনে কাজ করতে চাই, তখন তাদের দিই অনলাইনে সেটা ফর্ম করে দেওয়ার পরে সে আমাদের সদস্য হয়ে যায়। আর পরবর্তীতে তাকে আসলে আমরা কিভাবে কি কাজ করতে হবে, কিভাবে আসলে ফান্ড কালেক্ট করতে হবে, কিভাবে আসলে পরিবারের সাথে আসলে কিভাবে আসলে ভালো আচরণ করতে হবে এবং নিজের পড়াশোনাগুলো আসলে কিভাবে চালিয়ে যেতে হবে, আমরা এইসব বিষয়গুলো আমি এবং আমরা যারা আসলে এই লাইনে কাজ করি আমরা সবাই আসলে এই বিষয়গুলো আমরা শিখাই। আসলে যারা নতুন আসে তাদেরকে আমরা এভাবে বলি যে ভাই এই কাজগুলো এভাবে করো, আপু এই কাজগুলো এভাবে করলে হবে। আপনি জানেন আমাদের নিজের বলার মতো একটা গল্প, আমি আসলে দীর্ঘ আসলে ফাউন্ডেশনের আসলে বেলাতে হিউজ পরিমাণ সুসুটটা জেল দিয়ে আসছে, তো তাদের শিখিয়েছিলাম কিভাবে কি কাজ করতেছে তারা অন্যদের, এটা এভাবে আসলে হয়ে যাচ্ছে। মানে আমরা আপনি তাদের জন্য নিজের আলাদা আলাদা টিম করে সংগঠনের রাখছিলাম, সাথে সাথে আপনি হয়তো সেটা আপনি আরো জানেন। তো আদার্স অন্যান্য সংগঠনের সাথেও কাজ করছেন। হ্যাঁ 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 আমরা আসলে আমরা যারাই আছি আসলে ঢাকা শহর ঢাকার বাইরে আসলে সবাই আসলে নিজস্ব সংগঠন তো আছে, গুলোর সাথে আসলে সমন্বয়, এখানে যদি আপনি সমন্বয় যদি না করতে পারেন তাহলে কাজ করতে পারবেন না। এখানে আচ্ছা, খুব প্রতিহিংসা ভালো না, একটা কথা বলেছেন। মানুষের সমন্বয় জন্য করা, না দেশের করতে জন্য পারলে করা, আসলে কাজ করা যাবে না। দেশের জন্য করা। এখানে আমি যদি বলি না আমি আমার ফাউন্ডেশন থেকে কাজ করব, অন্য কোনো ফাউন্ডেশনকে সুযোগ দিব না, না এমনটা হওয়া যাবে না। আমরা আমরা এখানে এই হিংসা প্রতিহিংসাটাও দেখি, এর কারণে আসলে অনেক সংগঠন উঠে অনেক ভালো করে কিন্তু নষ্ট হয়ে যায়। কারণ ওই যে হিংসা একটা জায়গা তৈরি হয়, না আসলে আমি কেন অন্যকে সুযোগ দিব, না এটা করা যাবে না। সবার আগে সমন্বয় করতে হবে। সমন্বয় না করতে পারলে এই জগতে এই ভালো কাজগুলো করা যাবে না। কারণ আমি একা আসলে সবকিছু আসলে খোঁজ খবর রাখতে পারবো না। আমি এখান থেকে মিরপুরে কি হচ্ছে সেটা আসলে আমি তৎক্ষণিক কাজ করতে পারবো, কিন্তু মিরপুর কোনো ভাই থাকে আমার সাথে সমন্বয়, এখন আমার ব্যাগ লাগবে, রাজশাহীতে এক ব্যাগ ব্যালট লাগবে। তো সেক্ষেত্রে আসলে আমি চাইলে এখান থেকে আসলে ব্যালটটা আসলে খুব সহজে ব্যবস্থা করতে পারবো না। আমি যদি ওইখানকার কোনো ভলান্টিয়ারের সাথে সমন্বয় করি তাহলে আমার ওই কাজটা আমার জন্য খুব সহজ হয়ে যায়। আবার ঢাকা আবার ওই রাজশাহীর যিনি আছে তিনি যদি আমার সাথে ঢাকায় সমন্বয় করে কমিউনিকেশন নেটওয়ার্কিং তৈরি করে কথা বলে তাহলে তার জন্য এটা খুব সহজ হয়ে যায়। আমাদের এটা একটা নেটওয়ার্কিং, আমাদের ৬৪ জেলায় আলহামদুলিল্লাহ নেটওয়ার্কিংটা আছে। আপনি যে আমাদের কমে গেছে স্বেচ্ছাসেবক, কিন্তু আপনি ব্লাড বেশি ছিল ডোনেশন, না। আপনি অন্যান্য যে মানবিক কাজগুলো করতেছেন তার জন্য সারা বাংলাদেশে জুড়েই আপনার একটা নেটওয়ার্ক, খুব ভালো স্ট্রং একটা নেটওয়ার্ক আছে। তো আজকে আপনাকে আমরা আমাদের মাঝে পেয়েছি, আপনার যে কথাগুলো শুনলাম, মানবিক সামাজিক কার্যক্রম, হয়তো অনেক কথাই আছে, অনেক গল্প আছে বা আরো অনেক কিছু বলার আছে, আসলে স্বল্প সময়ে বলা হয়ে ওঠে না। একদম শেষের দিকে আমি জানতে চাচ্ছি যে রোজকার খবরের এই যে বিশেষ আয়োজন রোজকার বন্ধন, আপনি কি আমাদের রোজকার বন্ধনের যারা দর্শক রয়েছে বা পরবর্তীতে যারা এসব কাজের সাথে যুক্ত হতে চায় রোজকার বন্ধনের মাধ্যমে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আপু আপনার লাস্টের কথাটা আসলে আমি বুঝতে পারিনি। আমি আমাদের যে রোজকার বন্ধনের আজকের যে আয়োজন, যেখানে আপনি আপনার যে মানবিক কার্যক্রমের যে বিষয়গুলো বললেন,
আরো যে গল্পগুলো আমরা শুনলাম, আপনি কি আমাদের রোজকার বন্ধনের দর্শক এবং যারা নতুন এই প্রোগ্রামের মাধ্যমে যারা এই কাজের প্রতি আগ্রহ দেখাবে বা আপনার সম্পর্কে জানবে, মানবিক কাজকর্ম সম্পর্কে জানবে, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা সেটা বলবেন? অবশ্যই আমি বিশেষ করে আজকে আপনাকে ধন্যবাদ দিতে চাই রোজকার খবরের এই সাপ্তাহিক প্রতিদিনের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি রোজকার যারা দর্শক আছেন সবাইকে বলবো রোজকার সময়ের আপনাদেরকেও আসলে আমি এটা বলবো জড়িয়ে থাকুন, কারণ আসলে মহৎ একটি কাজ। আর সাথে সাথে হচ্ছে নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনার কি দায় আছে দেশের জন্য, সমাজের জন্য। তাহলে আসলে সব পৃথিবীর সবচেয়ে বড় বিবেক, বড় আদালত হচ্ছে আপনার বিবেক। তো সমাজের জন্য, দেশের জন্য কি করুন, এই হচ্ছে আমার রোজকারের দর্শকদের প্রতি অনুরোধ থাকবে। এবং কি যারা নতুন আছেন, আপনারা আসলে আমাদের আছি, আমরা আজকে থাকবো না এখানে কাল, আপনারা এই জায়গাগুলো আসলে শূন্য জায়গাগুলো এসে আসলে আপনারাও বসবেন, নিজের সততা আদর্শের সাথে দেশের জন্য কিছু একটা করবেন। এই প্রতিজ্ঞা আমরা যেন সবাই রাখি। সবার আগে আমার দেশ, সবার আগে আমার দেশ, আমি আমার মাতৃভূমি, আমি আমার মাতৃভূমি সর্বমুক্তকে ভালোবাসি। তো এই নিউজের মাধ্যমে আমি চাই আপনারাও আমাদের মতন মনে প্রাণে এই দেশকে ভালোবাসবেন, দেশের জন্য কিছু করার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সালাউদ্দিন জীবন ভাই আপনাকে, আপনার মূল্যবান সময়ের থেকে কিছুটা সময় রোজকার বন্ধনের জন্য দিয়েছেন এবং আপনার মানবিক কার্যক্রমের বেশ বড় একটা অংশের খুবই ছোট্ট সামারি আমরা শুনলাম। তো আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ছোট্ট করে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা আমাদের প্রবাসী ভাই ও বোনেরা রয়েছেন, যারা বিভিন্ন আম, সমাজের ভালো পজিশনে যারা রয়েছেন, সরাসরি কোনো মানবিক বা সামাজিক কাজের সাথে নিজেকে যুক্ত করার সময় পেয়ে ওঠেন না, তাদের অনেককেই দেখি যে তারা হচ্ছে বিভিন্ন ফেসবুক বা আদার্স সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট দেখে তারা নক করেন। পরবর্তীতে দেখা যায় খোঁজ খবর নিয়ে বা জাজমেন্ট করে সেই জিনিসগুলো ভুয়া ছিল। তো এই ভাই বোন যারা আছেন তাদের প্রতি একটা অনুরোধ থাকবে, আসলে যাচাই করুন আসলেই কে মানবিক কার্যক্রমের সাথে যুক্ত, আসলেই কারা বা কোন সংগঠন সত্যিকারে আল্লাহর সন্তুষ্টির জন্য মানবিক কার্যক্রম করছে। আর সেটা ব্লাড ডোনেশন হোক, সেটা বন্যার্তদের সহায়তা হোক, সেটা একটা এতিম বাচ্চার সহায়তা হোক। তো সব মিলিয়ে যে যারা আসলেই প্রকৃতভাবে কাজ করছে, আর আরেকটা বিষয় হচ্ছে যারা আসলে এই ধরনের কার্যক্রমের সাথে নিজেকে জড়িয়ে রাখে তাদের ম্যাক্সিমামই দেখা যায় পর্দার পিছনের লোক। পর্দার সামনে এসে খুব কম মানুষই কাজ করে, যারা পর্দার সামনে থাকে আমি বলবো না সবাই খারাপ, তবে আমরা পরবর্তীতে দেখা যায় যে যাচাই বাছাই করতে গেলে অনেক নিউজ ভুয়া থাকে। তো আপনারা যারা এই ধরনের সাহায্য সহযোগিতা করতে চান তারা একটু যাচাই বাছাই করে সহায়তা করবেন। আর যদি আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদের কারো আহ সামর্থ্য বা কারো ইচ্ছা জেগে থাকে যে উজ্জীবিত প্রাণ মানবিক কল্যাণ সংস্থার সাথে আপনারা কাজ করবেন, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর আপনারা সবাই যার যার জায়গা থেকে মানবিক সামাজিক কাজের সাথে যুক্ত হবেন, এটা আমরাও চাই, আমরাও আশা করি। আর লাস্ট পর্বে আজকের এই পর্বে আমরা যে মানবিক গুণাবলীর বিষয়গুলো শুনলাম, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ব্লাড ডোনেশন। আসলে যারা ব্লাড দেয় অনেক ক্ষেত্রেই দেখা যায়, আমরা অনেক সময় অনেক গল্প শুনি যে ডোনারদের সাথে খারাপ ব্যবহার করা হয় বা ডোনারদেরকে মূল্যায়ন করা হয় না। আমরা এই বিষয়টা না করি, একজন ব্লাড ডোনার ব্লাড দিতে যান যখন, তখন কিন্তু সে তার শরীরের রক্ত দিয়ে আপনাকে বা আপনার রিলেটিভকে বাঁচানোর জন্য এগিয়ে গেছেন। তো তার কিন্তু অনেক টাকা পয়সা বা অনেক খাওয়া দাওয়া দরকার নাই, তার সাথে একটু হাসি মুখে কথা বলে বা তাকে একটু কাঁধে হাত রেখে যদি তার যাতায়াত ভাড়াটা বা সে ব্লাড দেওয়ার পরে তার কতটুকু খারাপ লাগছে তার জন্য সামান্য একটু খাওয়ার ব্যবস্থা করে দেন, তাহলে কিন্তু সেই মানুষটা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে এবং আসলে তার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। তো
আজকে আমরা আবারও একদম শেষ পর্যায়ে চলে এসে সালাউদ্দিন জীবন ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তার জীবনের অনেক অভিজ্ঞতা, তার জীবনের অনেক কিছুই আমাদের সাথে শেয়ার করলেন, ভাগ করে নিলেন। এই ধরনের মানুষগুলো আসলে আমাদের দেশের জন্য অমূল্য সম্পদ। তারাই আসলেই আলোকিত মানুষ। তাদের শ্রম, তাদের সাফল্য এবং তাদের ভালোবাসায় আমাদের দেশের অবহেলিত মানুষ যারা আছে, আমাদের দেশে যারা আম, একেবারেই নিম্ন আয় বলি, বা যারা হচ্ছে নিজেদের কষ্টের কথা সরাসরি এসে প্রকাশ করতে পারে না, সরাসরি ভিক্ষাবৃত্তিতে যেতে পারে না, তাদেরকে সহায়তা করার যে মানুষ বা যে গ্রুপ বা যে সংগঠন, এই ধরনের মানুষদের মাধ্যমেই পরিচালিত হয়ে থাকে। এটাই এক অটুট বন্ধন, আমাদের রোজকার বন্ধন। যেমন আমরা নাম দিয়েছি, আমাদের সমাজের প্রতিটা স্তরের মানুষের সাথে আমাদের এই বন্ধনটা তৈরি করার উদ্দেশ্যে। তো আমার মনে হয় এই ধরনের মানুষের সাথে আমরা সম্পৃক্ত হতে পারলে আমাদের সেই উদ্দেশ্যও সফল হবে। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি, তবে মনে রাখবেন, আপনি যেখানেই থাকুন, যেভাবেই থাকুন না কেন, মানুষে মানুষের বন্ধনটাই হচ্ছে আসল শক্তি, যা আমাদের এগিয়ে নিয়ে যায়, আমাদের স্বপ্নকে বাস্তব করে। ইনশাল্লাহ পরের পর্বে দেখা হবে আবারও কোনো আলোচিত মানুষের সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।